নমস্কার। সকলের স্নেহ আশীর্বাদ সঙ্গে নিয়ে সকলকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাস্তব বিশ্লেষণে মহাভারত। এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে অস্ত্র প্রদর্শনীর রঙ্গমঞ্চে একটি যুদ্ধ হতে হতে থেমে গেছিল এবং সাময়িকভাবে সেটা স্থগিত হয়েছিল সব কিছু। এর মতো অবস্থায় অস্ত্র প্রদর্শনী শেষ হয়েছে। অস্ত্র প্রদর্শনীতে সকলেই মোটামুটি খুশি। পাণ্ডব রাজকুমারদের অস্ত্র শিক্ষাতেও মহারাজ ধৃতরাষ্ট্র বেশ খুশি, ভীষ্মদেবও খুশি। এর মতো অবস্থায় সকলে আছেন। গুরু দ্রোণাচার্যের সম্মান রাজবাড়িতে বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। তিনি রাজবাড়িতে সম্মানের সঙ্গেই আছেন। কিন্তু একটা কথা দ্রোণাচার্য সবসময় মাথায় আছে, যে এই যে তিনি রাজবাড়িতে আছেন এটা কিন্তু রাজবৃত্তি, তিনি কিন্তু রাজবাড়ির মালিক নন, রাজবাড়ির অতিথি মাত্র। সেই সঙ্গে ছোটবেলার বন্ধু বাল্যবন্ধু পাঞ্চালরাজ দ্রুপদের কাছ থেকে যে অপমানটা তিনি পেয়েছিলেন, যা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, সেটা নিয়ে তার ভেতরে যে এই অপমানের প্রতিশোধ নেবার যে একটা স্পৃহা, সেটা কিন্তু তার বুকের ভেতরে আগুন জ্বলছে। এই অপরাধের, এই অপমানের প্রতিশোধও তিনি নেবেন। আমরা অস্ত্রশিক্ষা শুরুতেই দেখেছিলাম যে গুরু দ্রোণাচার্য রাজকুমারদের জানিয়েছিলেন যে অস্ত্র শিক্ষার শেষে তিনি একটি গুরুদক্ষিণা নেবেন। তো আজকে সকলকে তিনি ডাকলেন, পাণ্ডব কৌরব সকলকে তিনি ডাকলেন। সকলেই সেখানে হাজির হয়েছে, এমনকি কর্ণও সেখানে হাজির হয়েছে, যদিও তাকে ডাকা হয়নি। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় কর্ণ দুর্যোধনের বন্ধু হিসেবে ডাকা না হলেও বিভিন্ন জায়গায় এসে হাজির হয়েছেন। যাই হোক, এইখানে গুরু দ্রোণাচার্য জানালেন যে আমার অর্থ চাই না, সম্পদ চাই না, তোমাদের কাছে অনুরোধ, তোমরা পাঞ্চাল দেশের রাজা দ্রুপদকে জীবিত অবস্থায় বন্দি করে নিয়ে এসো, সেটাই হবে আমার সব থেকে বড় গুরুদক্ষিণা। পাঞ্চাল রাজং দ্রুপদং গৃহীতারণ মূর্ধনি পর্যানয়ত ভদ্রং বহ সা স্যাত পরম দক্ষিণা। দ্রোণাচার্য এতদিন কুরুবাড়িতে আছেন। তাছাড়া কুরুবাড়িতে ঢোকার দিনই ভীষ্মদেবের সঙ্গে আলোচনায় তিনি পাঞ্চাল রাজের কাছ থেকে যে অপমানিত হয়ে এসেছেন সেটা জানিয়েছিলেন। বিভিন্নভাবে রাজকুমাররাও সেটা জানে। তাই রাজকুমাররা পাঞ্চাল রাজের সঙ্গে যুদ্ধ করার জন্যে বেশ উৎসাহ বোধ করলেন। বিশেষ করে এই যুদ্ধ তাদের কাছে অস্ত্র শিক্ষার পরে প্রথম যুদ্ধ, তাই তারা ভেতর থেকে এক ধরনের উৎসাহ বোধ করলেন। দ্রোণাচার্যও চেয়েছিলেন যে, তিনি জানতেন যে একা একা পাঞ্চাল রাজের পক্ষে যুদ্ধ করা, পাঞ্চাল রাজের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। তার জন্যে সৈন্য সামন্ত চাই, হস্তি চাই, রথ চাই, অশ্ব চাই, যেটা তার নেই। এই কারণে যুদ্ধ সেই মুহূর্তে তার পক্ষে সম্ভব ছিল না। আজ যেহেতু তার একটা মানে হস্তিনার সঙ্গে একটা সম্পর্ক হওয়ার কারণে এবং অস্ত্র গুরু হওয়ার কারণে তার হয়ে হস্তিনার পাণ্ডব কৌরব রাজকুমাররা যে যুদ্ধ করতে চলেছেন হস্তিনারই সৈন্য সামন্ত নিয়ে, এটা তিনি চেয়েছিলেন। শুধু তাই না, এই যুদ্ধ আমি আগেই বলেছি মহাভারতের বিভিন্ন কুরুক্ষেত্রের যুদ্ধের যে বিভিন্ন কারণগুলো আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে এই ঘটতে চলেছে যেটা দ্রোণাচার্যের প্রতিশোধ মেটানোর জন্যে হস্তিনার রাজকুমাররা হস্তিনার সৈন্য নিয়ে পাঞ্চাল রাজের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে এসেছে। এটা কিন্তু ভবিষ্যতে মহাভারতের যুদ্ধের একটা বড় কারণ, বড় প্রেক্ষাপট। কিন্তু ভবিষ্যতে যে এরকম একটা রাজনৈতিক সমস্যা হতে চলেছে, এটা কি হস্তিনার যারা বয়োজ্যেষ্ঠরা আছেন, ভীষ্ম বিদুর, এরা বুঝতে পারেননি? হয়তো পেরেছিলেন। পাঞ্চাল রাজের দ্রোণাচার্যকে আশ্রয় দেওয়ার সঙ্গে সঙ্গে যে পাঞ্চাল রাজের সঙ্গে তাদের শত্রুতা আরও বাড়বে, সেটা ছিল, শত্রুতা আগেই ছিল, সেই শত্রুতা আরও বাড়বে, তা জেনেও তারা দ্রোণাচার্যকে অস্ত্র শিক্ষক হিসেবে নিয়োগ করেছিলেন। আবার একই সঙ্গে আজকে হস্তিনার রাজকুমাররা যে তাদের সৈন্য সামন্ত নিয়ে দ্রোণাচার্যের কথাতে, দ্রোণাচার্যের নেতৃত্বে এগিয়ে চলেছে পাঞ্চালের দিকে, এরও প্রভাব যে ভবিষ্যৎ রাজনীতিতে পড়বে এটাও তারা জানতেন।
তা সত্ত্বেও তারা যুদ্ধটা হতে দিলেন, এগিয়ে চলল। বিশেষ করে কুরু যুবকদের মধ্যে এই উৎসাহ আরও বেশি দেখা দিল। তারা দুর্যোধন, কর্ণ, যুযুৎসু, দুঃশাসন, জলসন্ধ, সুলোচন ইত্যাদি কুরু রাজকুমাররা অত্যন্ত উৎসাহী হয়ে পড়লেন এই যুদ্ধের ব্যাপারে। অহং পূর্বমহং পূর্বং ইত্যবং ক্ষত্রিয় সভা, আমি আগে যাব এরকম একটা ভাব নিয়ে তারা এগিয়ে চলল যুদ্ধের দিকে। পাঞ্চাল রাজ বেশ প্রভাবশালী শক্তিশালী রাজা এবং প্রজারাও বেশ সমৃদ্ধশালী খুশি রাজ্য, প্রজাদের খুশির রাজ্য। সেখানে হঠাৎ করে যে এরকমভাবে কোনো যুদ্ধের খবর নেই, গুপ্তচরদের কাছে কোনো পাশের দেশ আক্রমণ করতে পারে এমনও খবর নেই। হঠাৎ করে এরকম 100 জন মানে রাজকুমার, হস্তিনার রাজকুমার প্রচুর সৈন্য সামন্ত নিয়ে যে এগিয়ে আসবে এটা খবর তাদের কাছে ছিল না। কাজে প্রাথমিকভাবে তারা বিশেষভাবে কিছু বাধা পায়নি। প্রথম বাধা পেল নগরের দ্বারপালে এসে, দ্বারপালের কাছে দ্বারপালকে হত্যা করলেন। এই প্রসঙ্গে বলি যে যেহেতু কৌরবরাই কিন্তু এই ব্যাপারে প্রথম দিকে বেশি ভূমিকা নিয়েছে, তারা পাণ্ডবদের ফেলে নিজেরাই এগিয়ে চলে গেছে। ভেতরে গিয়ে একটা তারপরে বেশ যুদ্ধের একটা ভালো বর্ণনা দেয়া আছে। যাই হোক, সেই বিস্তারিত বর্ণনার মধ্যে আমরা যাব না। দ্রুপদ সঙ্গে সঙ্গে খবর পেয়ে বেরিয়ে আসলেন এবং যুদ্ধ হলো। দ্রুপদ এই বয়সও মনে রাখতে হবে, গুরু দ্রোণাচার্য এবং দ্রুপদ কিন্তু শুধু ছোটবেলার সখাই ছিল না, একই অস্ত্র শিক্ষা মানে গুরুদেবের কাছে তারা শিক্ষা নিয়েছে। কাজে যুদ্ধ অস্ত্র চালানোর জন্য দ্রুপদের জুড়ি মেলাও ভার। যেহেতু দ্রোণাচার্য কিন্তু আবার এই যুদ্ধে অস্ত্র গ্রহণ করছেন না, তিনিও চাইছেন যে তার শিষ্যরা এটাও একটা পরীক্ষা হয়ে যাক যে শিষ্যরা যুদ্ধক্ষেত্রে কেমন যুদ্ধ চালাতে পারে, কেমন সিদ্ধান্ত নিতে পারে, কেমন অস্ত্র চালাতে পারে। কাজে তিনি অস্ত্র ধারণ করবেন না। এই মতো অবস্থায় মানে পাঞ্চাল রাজের সঙ্গে যুদ্ধ চালানোটাও বেশ কঠিন ব্যাপার। প্রথম দিকে একটু নড়বড়ে ভাব থাকলেও পরে পাঞ্চাল রাজের বেশ ক্ষিপ্রতার কাছে হেরে গিয়ে কিন্তু কৌরবরা বেশ আঘাতপ্রাপ্ত হলেন, প্রত্যেকেই পাঞ্চাল রাজের দ্বারা আক্রান্ত হলেন। এবং একটা সময় প্রাথমিকভাবে পাঞ্চালের লোকজনেরা একটু মানে হকচকিয়ে গেলেও পরবর্তীকালে যখন তাদের রাজা যুদ্ধে ফিরে এসে বেশ প্রবল বীর বিক্রমে যুদ্ধ করতে শুরু করেছে, তখন জনতাও কিন্তু বেরিয়ে আসলো। এই যে রাজশক্তির সঙ্গে জনশক্তি মিশে গিয়ে একত্রে আক্রমণ করলো কৌরবদের উপরে, তাতে কৌরব সেনারা এবং 100 ভাই বেশ বিমর্ষ হয়ে গেলেন, তারা পালিয়ে আসলেন এবং সেই সঙ্গে তারাও মানে পাঞ্চালের লোকজনও তাদেরকে তাড়া করে নিয়ে গেলেন। এই যে কুরুরা যখন এগিয়ে চলেছে, অর্জুন জানেন, অর্জুনের বলছেন যে গুরুদেব ওরা যখন এগিয়ে চলেছে তখন আমরা একটু পেছনে থাকি। অর্জুন জানেন যে কৌরবরা যেভাবে এগিয়ে চলেছে এই সময় মানে পাণ্ডবরা যদি যুদ্ধ করেও তবে পুরো কৃতিত্বটাও চলে যাবে কৌরবদের। তাই তিনি ঠান্ডা মাথায় একটু পিছিয়ে আসলেন, কৌরবদের এগিয়ে দিয়ে তিনি ক্রোশখানেক দূরে পিছিয়ে থাকলেন। অর্জুন জানাচ্ছেন যে আমার বিশেষ ধারণা এই দ্রুপদকে যুদ্ধ জয় করতে পারবে না এরা, বিশেষ করে কৌরবরা। এতই রসক্য পাঞ্চালক গ্রহীতুং রণমূর্ধন। অর্জুন পাঞ্চালরাজ দ্রুপদ সম্পর্কেও, দ্রুপদের ক্ষমতা সম্পর্কেও জানেন। তাই তিনি ঠিক করেছেন যে প্রথমেই কৌরবদের সঙ্গে মিশে গিয়ে যুদ্ধ করার দরকার নেই, বরং কৌরবদের সঙ্গে যুদ্ধ করে দ্রুপদ একটু দুর্বল হবে, একটু পরিশ্রান্ত হবে, সেই সময় তিনি আক্রমণ করবেন। যাই হোক, তো পাঞ্চালরায়ের সেনা এবং জনতা মিশে গিয়ে যখন কৌরবদেরকে আক্রমণ করেছে, তারা করেছে, কৌরবরা পালাতে ব্যস্ত। এই সময় অর্জুন সচেতন হলেন, বুঝলেন যে এইবার যুদ্ধ করতে যাওয়ার উপযুক্ত সময়। তিনি গুরু দ্রোণাচার্যকে প্রণাম জানালেন, দ্রোণাচার্যের অনুমতি চেয়ে নিলেন এবং যুধিষ্ঠিরকে বললেন যে আপনাকে যুদ্ধে যাওয়ার দরকার নেই, আপনি এইখানে থাকুন, আমরা যুদ্ধে যাচ্ছি। ভীম সবার আগে তার সেই গদা নিয়ে বিপুল সৈন্য সামন্ত নিয়ে এগিয়ে চলল। অর্জুন রথে করে এগিয়ে চললেন, তার দুপাশে নকুল এবং সহদেব। এইখানে একটা মনে রাখতে হবে
যে এই যে যুদ্ধ নীতিটা চলছে, এর মধ্যে কিন্তু বিশেষ বক্তব্য আছে। অর্জুন ভীমকে সঙ্গে নিলেন, ক্ষাত্র শক্তি, নকুল সহদেবকে সঙ্গে নিলেন, কিন্তু যুধিষ্ঠিরকে বললেন আপনি বসুন, আপনি এখানে স্থির থাকুন। এর অর্থ যুধিষ্ঠির ধর্মের প্রতীক, ধর্মপুত্র। অর্জুন বলতে চাইলেন যে ধর্ম স্থির থাকুক, ক্ষত্রিয় তার ধর্ম পালন করুক, ক্ষত্রিয় যুদ্ধ করুক, কিন্তু ধর্ম যেন টলে না যায়, নড়ে না যায়। এছাড়াও বিভিন্ন টিকাকারেরা যেভাবে মানে বলতে চেয়েছেন যে এখানে অর্জুন ভবিষ্যতে যে মহাকাব্যের নায়ক হবেন বা নায়কের কাছাকাছি হবেন, সেই অর্জুনের নায়কের মানে যুদ্ধ নায়কের একটা পরিচয় এখানে পাওয়া যাচ্ছে। টিকাকারেরা বলছেন যে এখানে চতুর্বর্ণের একটা মিশ্রণ ঘটেছে। কেমন? ধর্মের প্রতীক যুধিষ্ঠির, তিনি যুদ্ধ করেন না, তিনি স্থির থাকেন, সে যুধিষ্ঠির স্থির আছেন। অর্জুন হচ্ছে, যুধিষ্ঠির হচ্ছেন ব্রাহ্ম শক্তি। অর্জুন এই ধর্ম ব্রাহ্মণকে স্থির রেখে নিজে যুদ্ধক্ষেত্রে এগিয়ে চলছেন, কিন্তু অর্জুন হচ্ছে এখানে পরিশীলিত ক্ষাত্র শক্তি। তিনি নীতি অনুসরণ, ধর্মের নীতি অনুসরণ করে যুদ্ধে চলেন। আর তার আগে আগে চলেছে অপরিশীলিত ক্রূর আক্রমণকারী ভীম, যার মধ্যে ক্ষত্রিয় তেজ আছে প্রচুর, শক্তি আছে প্রচুর, কিন্তু নিয়ন্ত্রণ নেই। এটা ক্ষত্রিয়তার প্রতীক। এই যে ভীমসেন, একে অর্জুন কাজে লাগাবেন, আবার নিয়ন্ত্রণও করবেন। এই হচ্ছে, পরিশীলিত শক্তি দিয়ে সবসময় যুদ্ধ জয় করা যায় না, তার জন্যে আবার অপরিশীলিত অনিয়ন্ত্রিত শক্তিরও দরকার হয়, যেটা ভীমের কাজ করে। কিন্তু অনিয়ন্ত্রিত শক্তি দিয়ে আবার রাজ্যপাট চালানো যায় না, তার জন্যে এই নিয়ন্ত্রণের জন্যে অর্জুনের দরকার হয়। দুপাশে আছেন নকুল এবং সহদেব, যারা বৈশ্য এবং শূদ্রের প্রতীক, যারা রাজশক্তির সেবায় নিয়োজিত। তারা চলেছেন অর্জুনের চক্ররক্ষক হিসেবে। মাদ্রেয় চক্ররক্ষৌ তু ফাল্গুনস্য তদাকরত। যাই হোক, যুদ্ধ হচ্ছে, ক্ষিপ্রতার সঙ্গে যুদ্ধ হচ্ছে। যুদ্ধের বিভিন্ন বর্ণনা এখানে দেয়া আছে, আমরা সে বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না। একটা সময়ে অর্জুন পাঞ্চাল রাজকে বন্দি করেন, জীবিত অবস্থাতেই বন্দি করেন এবং বন্দি করে ধরে নিয়ে আসেন। দেশের রাজা যখন বন্দি হচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য মানুষ, সাধারণ নাগরিক, তারা পালাতে ব্যস্ত। এখানে একটা উপমা দেয়া হয়েছে মহাভারতে। বলা হচ্ছে, গরুর যেমন মহাসমুদ্র আলোড়িত করে সর্পরাজকে ধরেছিলেন, অর্জুনও তেমনি পাঞ্চালদের সৈন্য সমুদ্র বিক্ষুব্ধ করে দ্রুপদকে ধরে ফেললেন। বিক্ষোভ ভাম্ভনিধিং তাক্ষস্তং নাগমিবস গ্রহিত। অর্জুন এবার জীবিত দ্রুপদকে নিয়ে খড়গ হাতে বেরিয়ে চললেন রণক্ষেত্র থেকে। যেতে যেতে দেখলেন যে মহাবীর ভীম তখন সমস্ত কিছু ধ্বংসলীলায় রপ্ত। আগেই বলেছি নিয়ন্ত্রণহীন, সে সমস্ত ঘরবাড়ি, অন্যান্য সম্পদ, বিশেষ করে ভীম এর আগেও যেটা করেছে, হস্তি, অনেকগুলো হস্তির মস্তক চূর্ণ করেছে। যাই হোক, রাজধানী তছনছ করতে করতে এগিয়ে চলেছে। সেই অনিয়ন্ত্রিত শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য এগিয়ে এলেন আবার অর্জুন। তিনি ভীমকে নিরস্ত্র হওয়ার জন্যে, শান্ত হওয়ার জন্য অনুরোধ জানালেন। তিনি জানালেন যে মনে রাখতে হবে, ভারতবর্ষীয় রাজকুলের মধ্যে অতিমান্য দ্রুপদ রাজা কিন্তু কুরুবাড়ির রাজাদেরই পরমাত্মীয়। সম্বন্ধী কুরুবীরানাং দ্রুপদ রাজসত্তম। গুরু আমাদের কাছে গুরু দক্ষিণা চেয়েছেন এনাকে জীবিত ধরে নেওয়ার জন্যে, বন্দি করার জন্যে। আমরা সেটা করেছি, আমরা এর বাইরে আর কিছু করব না।
বিশেষ করে কোনো রকম ধ্বংসের মধ্যে আমরা যাব না। মা বোধিস্তৎ বলং ভীম গুরুদানং প্রদিয়াতম। এই যে পরিশীলিত ক্ষাত্র রাজশক্তি এবং অপরিশীলিত ক্ষাত্র রাজশক্তির টান টেনে মানে রাস টেনে ধরলো, কারণ তার প্রয়োজন শেষ হয়ে গেছে। এই অপরিশীলিত অনিয়ন্ত্রিত যে রাজশক্তি, তাকে সবসময় ব্যবহার করতে হয় বুঝে শুনে। যখন প্রয়োজন হয় ব্যবহার করতে হয়, আবার অপ্রয়োজনের সময় তাকে নিয়ন্ত্রণও করতে হয়। যাই হোক, ভীমের মনে যে যুদ্ধের বেগ এসে গেছিল, এটা কোনো মতে সংযত করা হলো অর্জুনের কথায়। কোনো মতে সংযম করে অর্জুনের কথা শুনে ভীম কিছুটা ক্ষান্ত হলো। অতৃপ্ত যুদ্ধ ধর্মেষু না বর্তত মহাবল। যাই হোক, যুদ্ধ শেষ, ধরে আনা হলো আমাদের পাঞ্চাল রাজকে। কিন্তু একটা কথা এখানে মনে রাখতে হবে, এই যে অর্জুন পাঞ্চাল রাজকে বন্দি করলেন বটে, কিন্তু সেই সঙ্গে তিনি সম্মানও জানালেন। পাঞ্চাল রাজকে বুঝিয়ে দিলেন যে খড়গহাতে আপনাকে বন্দি করেছি ঠিকই, কিন্তু আপনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আর শত্রুতা নেই বলে তিনি পাঞ্চাল রাজ দ্রুপদকে সম্মানের সঙ্গে নিয়ে আসছেন। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং এটাও বললেন, যিনি আমাদের পরম আত্মীয়, হস্তিনার পরম আত্মীয় এবং রাজ সত্তম, এই সমস্ত বিশেষণের মাধ্যমে তিনি বিশেষ সম্মান জানালেন দ্রুপদকে। এবং মহারাজ দ্রুপদও বন্দী হয়েছেন বটে, বৃদ্ধ হয়েছেন, তার থেকে অনেক যুবকের অর্জুনের কাছে তিনি বন্দী হয়েছেন, কিন্তু এই অর্জুনের প্রতি তারও কিন্তু একটা সম্মান তৈরি হলো। এই বীরকে তিনি দীর্ঘদিন মনে রাখবেন, কারণ এই যে বীর যোদ্ধা, তাকে যে বন্দি করা সত্ত্বেও তাকে যে সম্মানটা দিলেন, এতে তিনি মনে মনে বেশ আপ্লুত হলেন। যাই হোক, এরপরে অর্জুন এই পাঞ্চালরাজ দ্রুপদকে দ্রোণাচার্যের সামনে নিয়ে আসা হলো। দ্রোণাচার্য জানালেন যে তুমি তো একসময় আমাকে যে অপমান করেছিলে, আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাওনি, যেহেতু রাজার সঙ্গে রাজারই বন্ধুত্ব হয়। আজকে তোমার রাজ্যপাটও নেই, কিছুই নেই, আমি তোমাকে নিজের সমস্ত রাজ্য কেড়ে নিয়েছি, বন্দি করেছি। তা আজ কি নিশ্চয়ই তুমি আমার সঙ্গে বন্ধুত্ব স্বীকার করবে? প্রাপ্য জীবং রিপু বসং সখীপূর্বং কিমিষ্যতে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এখন আমি রাজা হয়েছি, এখন তোমার কোনো শক্তি নেই, তোমার কোনো সম্পদ নেই, তুমি রাজা নাও। তাই রাজাই যদি বন্ধুত্ব হয়ে থাকে, তবে আমার সঙ্গে তোমার বন্ধুত্ব আর চলে না, কারণ তুমি এখন রাজা নাও। তবে তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে আগ্রহী। আমার সম্পত্তির, আমার রাজত্বের, যে রাজত্ব আমি যুদ্ধের মাধ্যমে জিতে নিয়েছি, সেই রাজত্বের অর্ধেক ভাগ আমি তোমাকে দিচ্ছি। সেই রাজ্য স্বার্থ বা প্লুহি, অর্ধেক ভাগ আমি তোমাকে ফিরিয়ে দেব, এবং সেই সঙ্গে আমি তোমার বন্ধুত্ব ফেরত পেতে চাই। শুধু তাই না, পাঞ্চাল রাজ্যের কোন অংশটুকু ফিরিয়ে দেওয়া হবে, এটাও দ্রোণাচার্য বেশ উল্লেখ করে দিলেন মহাভারতে। সেই সময়ের এগুলো আসলে ভৌগোলিক বর্ণনা করা আছে এই জায়গায়। বললেন যে গঙ্গার দক্ষিণ দিকে রাজা থাকবে তুমি, আর উত্তরাঞ্চলে রাজা হব আমি। রাজাসি দক্ষিণে কূলে ভাগীরথ্যাহম উত্তরে। শত্রুর হাতে তিনি বন্দী হয়েছেন দ্রুপদ, কাজেই তার কোনো মতামত দেওয়াও চলে না, প্রতিবাদ জানানোও চলে না। তিনি সমস্ত কথাই মেনে নিলেন, অপমানটা ভেতরে ভেতরে রাখলেন অর্ধেক, এবং এক সময় বাধ্য হয়ে জানালেন যে আপনি অর্ধেক রাজ্য ফেরত দিতে সন্তুষ্ট হয়েছেন, এতে আমি খুশি, এবং আমাদের বন্ধু চিরস্থায়ী হোক। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, দুজন পরাক্রমশালী মহাবীরের মধ্যে যদি বিরোধ ঘটে, এবং তার মধ্যে যদি আবার মর্যাদা এবং বীরত্ব, অপমান, এই সমস্ত জিনিস ঘটে, তবে সেই বিরোধ কিন্তু কখনো মেটে না। এদের বিরোধও মিটল না, আপাতত মিটল বটে, কিন্তু প্রতিশোধের আগুন কিন্তু ভেতরে ভেতরে থেকে গেল। সুপ্রসিদ্ধ পাঞ্চাল নগরী, এটা নিয়ে আমরা এর আগেও বিস্তারিত আলোচনা করেছি। কৌরব বংশেরই একজন অজামিড়ের পুত্র পরম্পরায় পাঞ্চাল নগর চলে আসছে সৃঞ্জয়, সমক ইত্যাদির হাত ধরে। এই পাঞ্চাল নগর কিন্তু এখন দুটো ভাগ হয়ে গেল। দক্ষিণ পাঞ্চালের রাজধানী কাম্পিল্য, এবং তার সঙ্গে আর একটা বড় শহর মাকন্দি,
আর উত্তর পাঞ্চালের রাজধানী হচ্ছে অহিছত্র। দ্রোণ নিজের জন্য রাখলেন এই অহিছত্রের অধিকার। অহিছত্র উত্তরপ্রদেশের বেরেলি জেলার আনোলার কাছে এখনকার রামনগর। একে পৌরাণিক নামে ছত্রবতীও বলা হয়। যাই হোক, এগুলো ভৌগোলিক পরিচয়, এর ভেতরে আমরা বিস্তারিত ঢুকছি না। ঋতরাজ্যের কিছুটা অংশ উদ্ধার হলো বটে, কিন্তু তিনি দ্রুপদ ফিরে গেলেন নিজের রাজ্যে, কিন্তু অর্ধেক রাজ্য চালাতে লাগলেন। মনে মনে প্রতিশোধের আগুন তার জ্বলতে থাকলো। তিনি চাইছেন যে দ্রোণাচার্যকে উপযুক্ত শাস্তি দিতে হবে, এবং দ্রোণাচার্য শুধু বামুন বলে তার ব্রাহ্ম শক্তিতে দ্রুপদকে পরাভূত করেছে। ক্ষত্রিয়র পরাক্রম এখানে কোনো কাজে আসলো না, তাই ক্ষত্রিয়ের ভুজ বলে তাকে পরাভূত করাও যাবে না। এই সময় তিনি ভাবলেন অলৌকিক ব্রাহ্ম শক্তিতেই দ্রোণাচার্যকে শেষ করবেন। তিনি কি করবেন? দ্রুপদ একটি পুত্র সন্তান চান, যে পুত্র সন্তান ব্রহ্মশক্তির ব্রহ্ম তেজের মাধ্যমে হবে। একজন উপযুক্ত যাজকের সন্ধানে নেমে পড়লেন তিনি। এমন যাজক যিনি মন্ত্র বলে দেবতার আহ্বান করবেন, এবং সেই যজ্ঞের শক্তিতেই জন্ম নেবে দ্রোণঘাতক পুত্র। দ্রুপদ মনে মনে দ্রোণকে হত্যা করার শপথ নিলেন। এই দ্রোণকে হত্যা করার জন্যে তার একটি অলৌকিক শক্তিধর পুত্র চাই। কি সেই পদ্ধতি? কেমন হবে সেই পুত্র? কি ঘটতে চলেছে সেই যজ্ঞে? সে নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনায় আসব। আপাতত আমরা হস্তিনাতেই ফিরে আসছি। এইখানে মহাভারতের কবি হস্তিনা এবং এই দ্রুপদ এবং পাঞ্চালের যে হিংসা প্রতিহিংসার কাহিনী বর্ণনা করেছেন, তার মধ্যে তিনটে জিনিস আমরা পাচ্ছি। এক, দ্রোণাচার্য ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ক্ষত্রিয় বৃত্তির পেশা বেছে নিয়েছেন, এবং সুখ সমৃদ্ধি রাজ্য লাভে তিনি যথেষ্ট আসক্ত ছিলেন। তার কোনো রাজ্য ছিল না, তাই বাল্যবন্ধুর রাজ্য তিনি দখল করেছেন যুদ্ধের মাধ্যমে, এবং দ্রোণাচার্য রাজা হয়েছেন। এতদিনে তার অর্থকষ্ট অন্য কষ্ট ছিল, সেগুলো ঘুচে গেছে। তবে মনে রাখতে হবে, এই সব কিছুই কিন্তু যুদ্ধের একটা একটা কারণ, প্রেক্ষাপট। দ্বিতীয় কারণ হচ্ছে দ্রোণ দ্রুপদ দুজনেই কুরুর বাইরের লোক, অথচ এই দ্রোণ দ্রুপদের লড়াইয়ের মধ্যে কুরুবংশ সম্পূর্ণভাবে আবদ্ধ হয়ে পড়েছে। দ্রোণাচার্য হস্তিনাপুরের রাজপুত্রদের শিক্ষকের ভার নিয়ে কুরুবাড়ির বৃদ্ধদের কৃতজ্ঞতা পাশে যেমন বেঁধে ফেলেছে, তেমনি আবার রাজনৈতিকভাবে পাঞ্চালের সঙ্গে হস্তিনার শত্রুতাও কিন্তু বেড়ে চলেছে। তিন নম্বর যেটা, দ্রোণ দ্রুপদের আগন্তুক ঘটনায় রাজনৈতিক গুরুত্ব নির্ণয় করে মহাভারতের কবি অর্জুনকে কিন্তু ভোলেননি। তিনি বলেছেন যে এই যে দ্রোণাচার্য রাজত্ব পেয়েছে, রাজা হয়েছে, এটা কিন্তু অর্জুনেরই দান। এই যে তিনি এত বড় বড় কথা বললেন দ্রুপদকে, যে আমি তোমার অর্ধেক রাজত্ব ফিরিয়ে দিলাম, তোমার বন্ধুত্ব চাই ইত্যাদি, যে অর্ধেক রাজত্ব তিনি ফিরিয়ে দিলেন, সেটাও কিন্তু অর্জুনই তাকে জয় করে দিয়েছে। তিনি কিন্তু নিজের ক্ষমতায় জয় করেননি। সেই রাজ্য তিনি যে নায়ক, জয়ের নায়ক, সে কিন্তু অর্জুন। যাই হোক, এই দ্রোণ দ্রুপদের হিংসা বন্ধ হওয়ার ঠিক সাময়িকভাবে বন্ধ হওয়ার 1 বছর সময় চলে গেছে। পাণ্ডবরা অস্ত্র শিক্ষা পেয়েছে, তাদের বিনয় শিক্ষা যথেষ্ট ঘটেছে। বিশেষ করে জ্যৈষ্ঠ বান্ধব যুধিষ্ঠিরের নীতি, ধর্মবোধ, বিনয় এবং নম্রতা, বুদ্ধি, চারিত্রিক দৃঢ়তা ধৃতরাষ্ট্রকে মুগ্ধ করেছে। ধৃতরাষ্ট্র বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে যুধিষ্ঠিরকে যুবরাজ হিসেবে ঘোষণা করেছেন বলা ভালো, করতে বাধ্য হয়েছেন। তাদের সুনাম ছড়িয়ে পড়ছে। সুনাম এতটাই ছড়িয়ে পড়ছে যে মহারাজ পাণ্ডুর খ্যাতিও ম্লান করে দিচ্ছে। পিতুরন্তর্দধে কীর্তিং শিলবৃত্ত সমন্বিত। ভীম এই সময়
বেরিয়ে পড়লেন। তার যে গদা যুদ্ধ তিনি শিখেছিলেন সেটা বেশ ভালোই শিখেছিলেন, তবুও বারবারই আমি বলেছি যে দুর্যোধনের তুলনায় নিপুণতার দিক দিয়ে গদা যুদ্ধে একটু নিপুণতার দিক দিয়ে একটু খামতি ছিল ভীমের। তিনি এই গদা যুদ্ধটাকে আরও ভালো করে শেখার জন্যে চলে গেলেন বলরামের কাছে। বলরামের বিষয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত বলরামের কাছে চলে গেলেন। অর্জুন তিনি কি করলেন, অর্জুনের আর শেখার বিশেষ কিছু ছিল না অস্ত্র, তিনি দিগ্বিজয়ে মন দিলেন, আশেপাশের রাজ্যগুলো জয় করার কাজে মন দিলেন। তার যা প্রয়োজন সেটা হচ্ছে যুদ্ধ অভ্যাস, সেটাকে তিনি চালিয়ে গেলেন। বিভিন্ন আশেপাশের রাজাদের যুদ্ধে তিনি পরাজিত করলেন। বিশেষ করে উত্তর দিকে যোদ্ধা যে জবনরাজ সৌবীর, এই সৌবীর একজন রাজার নাম নাকি সৌবীর যেই রাজা হতো তাকেই সৌবীর বলা হতো, এটা নিয়ে অনেক আলোচনা আছে, আমরা সে বিতর্কে যাচ্ছি না। তবে তিনি বেশ ভয়ঙ্কর শক্তিশালী রাজা। মহারাজ পাণ্ডুও তাকে পরাস্ত করতে পারেননি, তাকে অর্জুন মানে খুব হেলায় হারালেন, বধ করলেন আর কি। যাই হোক, এই যে যৌবরাজ্যে যুদ্ধ বিজয় চলছে, মানে কুরু রাজ্যের যে সমৃদ্ধি ঘটছে, এতে যুধিষ্ঠিরের ধর্মবুদ্ধির সঙ্গে রাজনৈতিক বুদ্ধিও কিন্তু প্রকাশ পাচ্ছে। কীরকম? কোনো যুদ্ধেই কিন্তু তিনি পাণ্ডবদের এই কৌরবদের পাঠাচ্ছেন না। কৌরবদের উপরে হয় ভরসা করছেন না, বা কৌরবদের উপরে বিপদ আসতে পারে, সেই জন্যও তিনি জানেন যে যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে পাণ্ডবদের থেকে কৌরবরা সামান্য হলেও পিছিয়ে আছে। শুধু দুর্যোধন ভীমের থেকে ভালো বললে তো হবে না, অর্জুনের ধারে কাছে কেউ নেই। যাই হোক, কৌরবদের তিনি পাঠাচ্ছেন না। এর মধ্যে দুটো কারণ। প্রথমত, তিনি হয়তো জানেন যে কৌরবরা সামান্য হলেও দুর্বল, যার ফলে তাদের উপরে বিপদ আসতে পারে। দ্বিতীয়ত, এই যে চারিদিকে যুদ্ধ জয় করে আসছে, এতে পাণ্ডবদের সুখ্যাতিও বাড়ছে, যা কৌরবদের হচ্ছে না। এই দুটোই আমি বলবো রাজনৈতিক কারণ। এই রাজনৈতিক কারণে যুধিষ্ঠিরের মধ্যে আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি। যাই হোক, বিভিন্ন লোককে, বিভিন্ন রাজ্যকে মানে পরাস্ত করে যখন এরকম সমস্ত কিছু নিয়ে আসা হচ্ছে, এই সময় মহারাজ ধৃতরাষ্ট্র তাদের উপরে বেশ মনক্ষুণ্ণ হলেন। দূষিত সহসা ভাব ধৃতরাষ্ট্রস্য পাণ্ডুস্য। ভাবটা হচ্ছে যে যুধিষ্ঠিরকে তিনি যুবরাজ হিসেবে ঘোষণা করেছেন, ঠিক আছে, তাহলে এত কিছু করার কি আছে, এত মন দিয়ে করার কি আছে? তিনি পাণ্ডবদের এই যে চারিদিকের যে দিগ্বিজয় ব্যাপারটা, এটা ঠিক মানতে চাইলেন না, মানে মন থেকে মেনে নিতে চাইলেন না। যে তিনি আরও ভাবছেন যে এদের যদি বিক্রম ধীরে ধীরে বাড়তে থাকে, তবে তার পুত্রদের মানে অতটা বিক্রম বাড়বে না, তার পুত্রদের কিছুটা হেয় প্রতিপন্ন হবে। এই ভেবে তিনি অনেক ভেবেচিন্তে ধৃতরাষ্ট্র তার কুটিল বুদ্ধি মন্ত্রীকে খবর দিলেন। মন্ত্রীর নাম হচ্ছে কনিক। এখানে কনিককে নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে, নাহলে মহাভারতের রাজনীতি সম্পর্কে ভালো বোঝা যাবে না। কনিক ছিলেন বিশেষভাবে মন্ত্রজ্ঞ। মন্ত্রজ্ঞ ছাড়াও কনিকের আরেকটা পরিচয় মহাভারতে দেওয়া হয়েছে, রাজশাস্ত্রার্থ বিত্তমম। এই রাজশাস্ত্র, এখানে মহাভারতের টিকাকার নীলকণ্ঠ একে বলেছেন দণ্ডনীতি শাস্ত্র। এই রাজশাস্ত্র আমরা বিদুর পর্বে এবং ধৃতরাষ্ট্র পর্বে বিস্তারিত আলোচনা করেছি। সেটা ছিল আদর্শ রাজ্যের শাসন, কিন্তু এইখানে আমাদের মনে রাখতে হবে ধৃতরাষ্ট্রের এই যে রাজশাস্ত্র কনিক এখন জানাবেন, এটা কিন্তু আদর্শ রাজার মধ্যে সেটা ছিল প্রজা উন্নয়নের শাসন। আর এখানে কিন্তু শুরু হলো, আমরা ধৃতরাষ্ট্রের প্রাথমিক যে রাজ্য চালানো যেটা, সেটা রাজ্য শাসন, তার মধ্যেও আমরা বলেছি আদর্শ প্রজাবৎসল শাসক ধৃতরাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু এইখান থেকেই শুরু হচ্ছে কুটিল রাজনীতি, রাজ্য শাসন। আদর্শ শাসক প্রজাদের প্রতি আদর্শ আছেন, কিন্তু রাজপ্রাসাদের অভ্যন্তরে যে কুটিল রাজনীতির খেলা চলছে, সেটা কিন্তু এই কনিকের হাত ধরে মহারাজ ধৃতরাষ্ট্রের মধ্যে নিহিত হচ্ছেন। যাই হোক,
এই যে কণিক রাজশাস্ত্রার্থ বিত্তমম দণ্ডনীতি শাস্ত্র, অর্থাৎ রাষ্ট্রের পালন পোষণ সমৃদ্ধি এবং রাজ্য বিস্তারের নীতি যুক্তির ক্ষেত্রে কণিক একেবারে ওস্তাদ মানুষ। কণিক রাজশাস্ত্র জানেন তথা অর্থশাস্ত্রও জানেন। নতুন ভূখণ্ড লাভ এবং তার পালনের উপায় হচ্ছে অর্থশাস্ত্র। কণিক সেটাও ভালো জানেন। সেই জন্যে রাজশাস্ত্রার্থ বিত্তম, রাজশাস্ত্র এবং অর্থশাস্ত্র দুইয়ে মিলে। এই যে কণিক, এই কণিক ধৃতরাষ্ট্রকে পরামর্শ দিচ্ছেন, নিজের বাড়িতে ডেকে এনে ধৃতরাষ্ট্রকে পরামর্শ দিচ্ছেন, বলছেন যে ধৃতরাষ্ট্র নিজের ছেলেদের যে ঠিক পথে চালনা করতে পারেননি শক্তিমত্তা বুদ্ধিমত্তার মধ্যে, তার মধ্যে ধৃতরাষ্ট্র দোষ খুঁজে বার করছেন। অহুশ, এখানে অহুশ বলে একটা কথা ব্যবহার করা আছে। এর ফলে তিনি সমস্ত দোষ খুঁজে কণিকের কাছে বলছেন যে এদের মধ্যে আমি দোষ দেখতে পাচ্ছি। ধৃতরাষ্ট্র কণিককে বলছেন, যেভাবে এদের বার বৃদ্ধি ঘটছে তাতে এদের সঙ্গে ভাব রেখে চলবো নাকি এদের সঙ্গে বিসংবাদে যাব, সে বিষয়ে রীতিমতো চিন্তার কারণ ঘটছে আমার। তোমাকে জিজ্ঞেস করছি কি করা যায়। কণিক বললেন, মহারাজ আপনি পরামর্শ চাইছেন ঠিকই, সে পরামর্শ আমি নিশ্চয়ই দেব। তবে একটা কথা বলে রাখি, এই পরামর্শ কিন্তু আমার পরামর্শ নয়, এই পরামর্শ নীতিশাস্ত্রের পরামর্শ। এবং নীতিশাস্ত্রের এই পরামর্শ একটু তিক্ত। আপনি বলতেই পারেন যে স্বভাব কোমল ব্রাহ্মণ হয়েও আপনি এমন তিক্ত উপদেশ কেন শোনাচ্ছেন। তাই আমি বলছি এটা আমার কথা নয়, এটা ভারত দর্শনটাই, মানে নীতিশাস্ত্র রাজনীতিশাস্ত্রের দর্শনটাই এমন যা একটু তীক্ষ্ণ হয়। কণিক বলছেন, অনেকগুলো উপদেশ কণিক এখানে দিয়েছেন, আমরা বিস্তারিত আলোচনায় যাব না, শুধুমাত্র এই রাজনীতির সঙ্গে যুক্ত, এই মুহূর্তে রাজপ্রাসাদের রাজনীতির সঙ্গে যুক্ত আলোচনাগুলোই আমরা শুধুমাত্র করব। তো কণিক বলছেন, যাকে আপনি শত্রু বলে মনে করছেন সে যদি আপনার কোনো অপকার করে থাকে তবে তাকে মেরে ফেলাটাই সবচেয়ে ভালো। বধমেব প্রশংসন্তি শত্রু নাম অপকারী নাম। শত্রু যদি পরাক্রমশালী হয়, আপনি যদি সঙ্গে সঙ্গে তাকে না মারতে পারেন তবে আপনাকে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। শত্রু যখন দুর্বল হবে, শত্রুর উপরে যখন বিপদ নেমে আসবে, সেই সময় আপনাকে আক্রমণ করতে হবে। তখন যেন শত্রুকে আপনি বসবেন না। আবার শত্রু যদি রাজ্যের মধ্যে শক্তিশালী হয়ে ওঠে, সে যদি তার মধ্যে যুদ্ধ নিপুণ হয়, তবে তাকে নিজের রাজ্যের মধ্যে না রেখে নির্বাসন দেওয়াটাই যুক্তিযুক্ত, কারণ সে যে কোনো সময় বিপদ ঘটাতে পারে। কণিক উপমা দিয়ে বলছেন যে সামান্য একটু আগুন থেকে একটা গোটা বন পুড়ে যায়। কাঠ ফাটের মতো দাহ্য বস্তু সামান্য একটু আশ্রয় পেলেই এতটুকু আগুন এত বড় বন পুড়িয়ে দেবে। আরও একটা কথা বলি, শত্রুকে কাতর দেখে তার উপরে মায়া মমতা দেখাবেন না। ওসব মায়া মমতা একেবারেই শত্রুর উপরে দেখাবেন। শত্রু যখন দুর্বল হবে, বিপদে পড়বে, তখন তার কোনো আরতি আপনি শুনতে পাবেন না, শুনতে পাননি এমন ভাব দেখাবেন। অন্ধ স্যাত অন্ধ বেলায়াং বাধির্যমপি চাশ্রয়েত। শরণাগত বলে কিছু নেই, শত্রুকে কোনো সময় শরণাগত ভাববেন না, আশ্রয় দেবেন না। রাজা সবসময় শত্রুবাদের শক্তি সামর্থ্য থাকে না, এটা আমরা আগেও বলেছি যে রাজা হবে শাসক, আদর্শ শাসক। বিদুর পর্বে আমরা আলোচনা করেছি আদর্শ শাসক কেমন হবে। তিনি কুর্মের মতো হবে, হরিণের মতো হবে, এবং যদি দেখেন যে শত্রু পক্ষ শক্তিশালী, তবে তিনি কখনো তার কাছে নত স্বীকার করবেন, কখনো বা নিজের শক্তির জন্য অপেক্ষা করবেন, এবং যখনই শক্তি আসবে তখনই তার উপরে আক্রমণ করবেন। উপস্থিত পরিস্থিতি বিচার করে রাজা এই সিদ্ধান্ত নেবেন। এবং এখানেও সেই একই কথা কণিক আমাদের জানাচ্ছেন, বলছেন যে রাজা সবসময় যে শক্তি থাকবে তার মানে নেই। যখন যদি তিনি শক্তির
মানে শত্রুর সঙ্গে পেরে না ওঠেন, তবে তিনি শত্রুর সাময়িকভাবে কনিক জানাচ্ছেন যে কোনো রকম ভাবনা না করে ঘাস পাতার মতো শুয়ে পড়তে হবে, কিন্তু সতর্ক থাকবেন, হরিণের মতো কানটি খাড়া থাকবেন। এ কথা আমরা আগেও বলেছি, হরিণের মতো কানটি খাড়া রাখতে হবে। শত্রুকে মিষ্টি কথায় ভোলানোর দরকার। তারপর যখন দেখবে সে ঠান্ডা হয়েছে, সে দুর্বল হয়েছে, তখনই তার উপরে আক্রমণ করতে হবে। কনিক এখানে পাণ্ডবদের দিকেই বোধহয় ইঙ্গিত করলেন। রাজ্য লাভের ক্ষেত্রে ভাই কিংবা ভাইয়ের ছেলেদেরও তিনি রেয়াত করতে বারণ করেছেন। কোনো শরণাগতকেও তিনি রেয়াত করতে বারণ করেছেন। কনিক বললেন, দেখুন মহারাজ, রাজনীতিতে দয়া মায়ার কোনো স্থান নেই। আমি শত্রুর মূলাচ্ছেদে বিশ্বাসী। তারপর রাজনীতিতে দয়া মায়া নেই, প্রথমে শত্রুর মূল, তারপরে তার সহায়, সমস্তটাই শেষ করে দিতে হবে। মুখে এমন একটা ভাব বজায় রাখুন যেন আপনি কিচ্ছুটি বুঝতে পারেননি। বাইরে আপনি ঋষিমুনির ভাব দেখিয়ে যজ্ঞ করুন, গেরুয়া কাপড় পরুন, এমনকি জটাও পাকাতে পারেন চুলে, দরকারে মৃগচর্মও পরিধান করুন। এগুলোতে বিশেষ সুবিধা হলো লোকে ধার্মিক বলে আপনাকে বিশ্বাস করবে, এবং সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি সবসময় বাঘের মতো ঝাঁপিয়ে পড়ুন শত্রুর উপর। লোকানো বিশ্বাস হইতে ব তত লুম্পেদ জকা বৃক। এইখানে একটা কথা মনে রাখতে হবে, এই কনিক কিন্তু ভরদ্বাজের শিষ্য, ভরদ্বাজের রাজনীতির শিষ্য। ভরদ্বাজকে বৃহস্পতির পুত্র, এই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি, এই বৃহস্পতির নীতি, এই যে ভরদ্বাজ, এই কনিক কিন্তু এই ভরদ্বাজের নীতি অনুসরণ করে চলেছেন। তার রাজনীতির ভাবনাও তার নিজস্ব অবদান আছে, তবে তার সঙ্গে ভরদ্বাজ নীতির বহুলাংশে মিল আছে। তাই কনিককে অনেকেই কনিক ভরদ্বাজ বলেও ডাকেন, অর্থাৎ কনিক ভরদ্বাজ হচ্ছে স্কুলের তাত্ত্বিক। এইখানে তাই কনিক যে জ্ঞানগুলো আমাদের দিচ্ছে এই মুহূর্তে ধৃতরাষ্ট্রকে আমাদেরকে, সেটা কিন্তু বৃহস্পতির নীতিশাস্ত্রের মধ্যেই বা ভরদ্বাজের নীতিশাস্ত্রের মধ্যেই পড়ে। এইখানে কনিক আরও একটি উপমা দিয়েছেন যে যখন কোনো গাছের পাকা ফল পেড়ে খাওয়া হয়, তখন কিন্তু গাছের ডালটিকে নিজের দিকে টেনে আনা হয়। এখন ডাল যদি ভাবে যে আমাকে ভালোবেসে কেউ ডাকছে, তা কিন্তু নয়, ডালের পাকা ফলটা নেবার জন্যেই মানুষ তাকে আপন করার চেষ্টা করছে। আনম্য ফলেনিং শাখাং পক্কং পক্কং প্রসাতয়েত। কনিক বলছেন যে আপনি যখন দুর্বল হবেন, তখন শত্রুপক্ষের সৈন্যদেরকে মাটির কলসির মতো কাঁধে করে নিয়ে ঘুরবেন, এবং যত সময় আপনি শক্তিশালী না হচ্ছেন, আর যখন আপনি শক্তিশালী হবেন, তখন কলসিটিকে আছাড় মারা মতো শত্রুকে হত্যা করবেন। তখন সে ডাক ছেড়ে কাঁদুক, হাত জোর করুক, শরণাগত হোক, তার কোনো কথাই কান দেবেন না। শত্রুকে সবসময় শেষ করে ফেলতে হবে। শত্রু সাধনের শেষ করার এই যে উপায়গুলো কনিক আমাদের জানাচ্ছেন, এগুলো সাম দাম ভেদ দণ্ড, এগুলোর কথাই বলা হয়েছে। এই যে সাম অর্থাৎ সবসময় মিত্রতা, সাম্য রেখে চলা, ভালো ব্যবহার করে চলা, দান, নিজের অংশ কিছুটা দান করে দেয়া, এবং এই সাম দান চলাকালীন ভেদ অর্থাৎ শত্রুদের মধ্যে বিভেদ তৈরি করা, এবং সর্বশেষে এই যে সাম দান ভেদ যখন চলছে, সেই সময় নিজের শক্তি সামর্থ্য বাড়িয়ে তোলা, এবং সর্বশেষে তাদেরকে আক্রমণ করা। এই সাম দাম ভেদ দ্বন্দ্বের কথাই কনিকের এই যে উপদেশগুলোর মধ্যে আমরা পাচ্ছি। কনিক এইখানে একটা গল্প আকারে একটা কথা মানে আমাদেরকে বলছেন, গল্পের আকারে। আমি গল্পটা সংক্ষেপে বলে ব্যাখ্যা করার চেষ্টা করছি। গল্পটা আপনারা সকলেই জানেন, আমি ব্যাখ্যাটা একটু করার চেষ্টা করছি, গল্পটা না বললে ব্যাখ্যাটা করা যাবে না। বলা হচ্ছে, একটা জঙ্গলে একটা শৃগাল থাকতো, এবং শৃগালের 4 বন্ধু ছিল। একটি বাঘ, একটি বৃক বলতে অনেকে বলছেন মানে নেকড়ে, কিন্তু বৃক বলতে আবার অনেকে বলছেন না, বৃক বলতে হিংস্র, কুকুরের থেকে আরেকটু বড় হিংস্র এক ধরনের প্রাণী। একটি বৃক, একটি ইঁদুর এবং একটি বেজি, এই 5 জনের মোটামুটি একটা বন্ধুত্ব ছিল। তো এইখানে সেই জঙ্গলের মধ্যে হঠাৎ করে একদিন একটা বেশ ভালো বড়
নধর দেহের একটা হরিণ এসে ঘুরতে লাগলো। স্বাভাবিকভাবেই বাঘটা হরিণের উপরে আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু হরিণটি পালিয়ে গেল। বাঘ কোনো মতেই হরিণকে ধরতে পারল না। বাঘ ক্লান্ত হয়ে পড়লো। এখন বাঘের মতো শক্তিশালী প্রাণী, সে যদি হরিণকে না ধরতে পারে, অন্যরা তো চেষ্টাও করেনি। এমতো অবস্থায় তাদের 5 জনের মধ্যে একটি মিটিং বসলো। মিটিং বসার সময় শৃগাল জানালো যে বাঘ তো পারেনি, ব্যর্থ হয়েছে। এই মতো অবস্থায় আমি তোমাদেরকে যুক্তি দিচ্ছি, যদি হরিণটিকে ধরতে চাও তবে ইঁদুর প্রথমে গিয়ে হরিণের 4টি পায়ের থেকে মাংস কুড়ে তুলে নাও। আমরা বলেছি মহাভারতে এক প্রকার ইঁদুরের কথা বলা আছে, যা মানুষ বা অন্যান্য প্রাণীর দেহ থেকে মাংস তুলে খাবে, কিন্তু সেই সময় টের পাবে না সেই প্রাণী। এক্ষেত্রেও তাই, ইঁদুরটি গিয়ে এক ধরনের ওই হরিণের পায়ের থেকে মাংস, 4টে পায়ের থেকেই মাংস তুলে নিল। এর ফলে তার মাংসপেশি দুর্বল হয়ে গেল। পরদিন বাঘ সহজেই, হরিণ আর ছুটতে পারল না, বাঘ সহজেই আক্রমণ করল। আক্রমণ করার পরে শৃগাল সকলকে জানালেন যে তোমরা এক কাজ করো, তোমরা চান টান করে এসো, আমি তত সময় এটা পাহারা দিচ্ছি, তোমরা চান করে এসো, তারপর শান্তিতে আমরা ভোজন করব। স্নাত্তা গচ্ছত ভদ্রং বো রক্ষামিতাহ জম্বুক। এইখানে এই গল্পে এইখানে আমরা দেখছি যে এইখানে সাম দানের কথা বলা হচ্ছে। কীরকম সাম বলতে এখানে আমি বলেছি মিত্রতা রক্ষা করা। এই যে 5 জনে মিলে একটা আলোচনা করে শত্রুর, শিয়াল এখানে রাজনীতিবিদ, শিয়াল অন্যদের বিশ্বাস অর্জন করেছে, সে মন্ত্রণা দিয়ে শত্রুকে দমন করার চেষ্টা করেছে, একটা খাবার দমন করার চেষ্টা, ওই খাবার সংগ্রহ করার চেষ্টা করেছে। এটা গেল সাম। পরবর্তীতে সেই বিশ্বাসকে আরও বেশি কাজে লাগিয়ে সকলকে বলছে আমি পাহারা দিচ্ছি, কষ্টের কাজটা আমি করছি, তোমরা চান টান করে এসো। এটা হচ্ছে দান, নিজে কিছুটা কাজ করে যাওয়া। এখানে সামদানের প্রয়োগ ঘটছে। এরপরে যখন চান টান করে বাঘ ফিরে আসলো, তখন শৃগাল জানাচ্ছেন, বাঘের যেহেতু শরীর বড়, তার খাবারের চাহিদা বেশি, সে একটু আগে আগে ফিরে এসছে। শৃগাল তাকে জানাচ্ছেন যে শৃগাল তখন একটু চিন্তিতভাবে বসে আছেন। চিন্তাকুলিত মানসম। বাঘ এসে জানাচ্ছে, কী ব্যাপার, আমাদের মধ্যে তুমি বেশ বুদ্ধিমান প্রাণী, তুমি হঠাৎ এত চিন্তায় আছো কেন? শিয়াল বলল যে এই যে ইঁদুর, সে তো আপনাকে অপমান করে চলে গেল, সে জানাচ্ছে যে এই বাঘ সে একটা শিকার করতে পারেনি, আমার সাহায্য নিয়ে শিকার করছে, এই বাঘের তো এই মাংস খাওয়াই উচিত নয়। বাঘ বুঝলো যে সত্যিই তো, আমি তো শিকারটা একা করতে পারিনি, ইঁদুরের মতো একটি তুচ্ছ প্রাণীর সাহায্য আমাকে নিতে হয়েছে। বাঘ নিজের শক্তি সম্পর্কে সচেতন, কিন্তু ওই যে বলেছি অনিয়ন্ত্রিত শক্তি, যার ভিতরে পরিশীলতা নেই, নিজের শক্তি সম্পর্কে বেশ সচেতন এবং নিজের মান অপমান বোধ সম্পর্কেও সচেতন। তিনি এই মাংস আর খেলেন না। বাঘ বললেন, ঠিক আছে, আমার মাংস আমি নিজে জোগাড় করে নেব, বলে চলে গেলেন। এরপরে আসলো ইঁদুর। ইঁদুর এসে যখন আসলো, তখন শিয়াল তাকে জানাচ্ছে যে তুমি শীঘ্রই পালিয়ে যাও, বেজি কিন্তু তোমাকে, বেজি বলছে যে এই বাঘের উচ্ছিষ্ট মাংস আমি খাবো না, বাড়িতে এই মাংসে শিকারে বাঘের খুব একটা ভূমিকা নেই, উচ্ছিষ্ট মাংস আমি খাবো না, আমি নতুন শিকার করব, তাই বেজি তোমার উপরে আক্রমণ করতে পারে। ইঁদুর পালিয়ে গেলেন। এরপরে আসলো সেই বৃকো আমাদের, সে এসে আসার পরে শিয়াল তাকে বলছে যে বাঘ তোমার উপরে কেন জানি না খুব খেপে গেছে, তোমাকে খুঁজতে বেরিয়েছে, তুমি শীঘ্রই পালিয়ে যাও। সেও পালিয়ে গেল। এরপরে এই যে ভেদ, একে অন্যের সঙ্গে ভেদ সৃষ্টি করা, বন্ধুত্ব শেষ, একে 3 জন 3 দিকে চলে গেল। এরপরে যখন বেজি আসলো, শিয়াল জানে বাঘ নেই, বৃকো নেই, ইঁদুর নেই, এই বেজি তার সঙ্গে শক্তিতে পেরে উঠবে না, দণ্ডনীতি প্রয়োগ করে বেজিকে আক্রমণ বললেন যে এসো আমার সঙ্গে যুদ্ধ করো, না হলে পালিয়ে যাও। এইখানে এই যে সাম দাম ভেদ দণ্ড, এখানে শিয়াল হচ্ছে একজন রাজনীতিবিদ। এই সাম দাম ভেদ দণ্ড প্রয়োগ করে, বাঘের থেকে তার শক্তি অনেক কম, ইঁদুরের থেকে তার, ইঁদুরের মধ্যে যে ক্ষমতা আছে সে শক্তি নেই, কিন্তু সাম দাম ভেদ দণ্ড প্রয়োগ করে কিন্তু শিয়াল এখানে মানে রাজনীতিটা প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। এই গল্পটা বলে কণিক বললেন যে রাজনীতি করতে হলে এই শিয়ালের মতো করতে হবে, ভীরু লোকটাকে সরিয়ে দিতে হবে,
এবং যার যেখানে দুর্বলতা, বাঘের দুর্বলতা ছিল সে নিজের শক্তির উপরে চরম অহংকার ছিল, এটা তার দুর্বলতা, সেটা কাজে লাগানো হয়েছে। অন্যদের ভয় ছিল ইত্যাদি, এই সমস্ত কাজে লাগিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে। এবং এই পদ্ধতি নির্মম নৃশংস ক্রূর। ধৃতরাষ্ট্র সব কিছু শুনলেন, শুনে তিনি যে খুব একটা খুশি হলেন তা কিন্তু নয়। তার ভ্রাতুষ্পুত্রদেরকে মেরে ফেলা হবে, মানে দেশান্তরী করা হবে, এটাতে তিনি খুব বেশি খুশি হলেন না। তবে পাণ্ডবরা পরম আত্মীয় হলেও তারা আপনার ছেলের থেকে যে বেশি বলবান, কাজে ছেলেদের সঙ্গে মিলে এমন উপায় বার করতে হবে যাতে পাণ্ডবদের থেকে কোনো ভয় না থাকে। এই শেষ কথাটা ধৃতরাষ্ট্রের মনে ধরল। পরমপুত্র ভ্রাতুষ্পুত্ররা আপাতত কোনো দোষ করেনি ঠিকই, কিন্তু তাদেরকে নৃশংসভাবে মেরে ফেলতে তিনি ঠিক চাইছেন না। কিন্তু আবার তারা যে বেশ উঁচুতে উঠে যাচ্ছে সম্মানের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে, এটাও তিনি ঠিক মেনে নিতে পারছেন না। এরই মধ্যে এই সমস্ত কণিকের উপদেশ যখন শুনে ধৃতরাষ্ট্র সিদ্ধান্তে আসতে যাবেন, এরকম সময় শকুনি, দুর্যোধন, দুঃশাসন এবং কর্ণ, এই চারজনের একটা সভা বসেছে হস্তিনার রাজপ্রাসাদের অভ্যন্তরে, কিচেন ক্যাবিনেট। এবং এই সভার মূল বিষয় হচ্ছে পাণ্ডবদেরকে পুড়িয়ে মারার বুদ্ধি। জননী কুন্তী তিনিও এই মারণ পরিকল্পনার মধ্যে আছেন। দহনে তু স্বপুত্রায়া কুন্তা বুদ্ধি মকারায়ণ। আমরা দেখেছিলাম গান্ধারীকে হস্তিনায় পৌঁছে দিয়ে ফিরে গেছেন শকুনি। এই শকুনি এই মুহূর্তে, এই প্রথম আমরা, মানে সেই ফিরে যাবার পরে আবার হস্তিনাতে দেখতে পাচ্ছি বহাল তবিয়তে। কবে তিনি হস্তিনায় ফিরে এসছেন মহাভারতকার আমাদের জানাননি, তবে আমরা অনুমান করতে পারি যে পাণ্ডু মারা যাওয়ার পর ধৃতরাষ্ট্র যখন হস্তিনার পূর্ণ শাসক হয়েছেন, সেই সময় তিনি মূলত ফিরে এসেছেন, যখন তার ভাগ্নেরা অত্যন্ত, মানে কৌরব রাজকুমাররা অত্যন্ত ছোট ছিল, তাদের সঙ্গে মিশে গেছেন। এই যে বুদ্ধি নিলেন এবং ধৃতরাষ্ট্র কণিকের থেকে যে বুদ্ধিটা নিলেন, এবং এই যে রাজবাড়ির অভ্যন্তরে কিচেন ক্যাবিনেট বসেছে, পাণ্ডবদেরকে পুড়িয়ে মারার পরিকল্পনা হচ্ছে, কোন দিকে যাচ্ছে হস্তিনার রাজনীতি, কি ঘটতে চলেছে মাতাসহ 5 পুত্রের ভবিষ্যৎ, এরপরে কোথায় পাঠানো হবে তাদের, সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরের এপিসোডে। নমস্কার।